আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে লাইভে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় ময়ূরপঙ্খী থেকে। আমাদের সাথে বিক্রমপুরের এমন একজন গুণী মানুষ সম্পৃক্ত হয়েছেন, আমরা যাকে পেয়ে আজকে আনন্দিত এবং উচ্ছ্বাসিত। আপনাদের সেই আনন্দ ঘন মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করার জন্যই মূলত আজকে আমরা লাইভে এই মুহূর্তে সংযুক্ত হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে সম্পৃক্ত হয়েছেন বিক্রমপুরের কৃতি সন্তান শ্রদ্ধেয় জনাব সিরাজুল ইসলাম খান, সূর্য খান মহোদয়। আপনাকে আমাদের ময়ূরপঙ্খীতে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে দিনব্যাপী ময়ূরপঙ্খীতে বিচরণ করেছি আমাদের বিক্রমপুরের কৃতি সন্তান জনাব সূর্য খান সাহেব এবং তার পরিবারের সদস্যদের নিয়ে। তার আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে আজকে দিনটি উদযাপন করেছে। এই মুহূর্তে আমরা তার অনুভূতি শুনবো। আপনি ময়ূরপঙ্খীতে ভ্রমণ পরবর্তী অনুভূতি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ ইলিয়াস এবং আকাশ। আজকে আমি সাধারণত আমার জন্ম এখানে এই কামারগাঁও গ্রামে, 1941 সালে আমার প্রকৃত জন্ম। যাই হোক, আমি সাধারণত এখন আমার বয়সের ভারে অনেক জায়গায় আমি যেতে পছন্দ করি না, কিন্তু ইলিয়াস, আকাশ এবং আমার মেয়ের জামাই, এদের তাড়নায় আমার আজকে এই ভ্রমণে আমি আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি অত্যন্ত আনন্দিত। আমরা ছোটবেলায় যেই পদ্মা দেখেছি সেই পদ্মার কিছুই নাই, এখন পদ্মা ভরাট হয়ে গেছে। সেই ইলিশ মাছ এখন অত বেশি পাওয়া যায় না। আমরা জাজিরা পয়েন্ট পর্যন্ত পদ্মা ব্রিজ পার হইয়া, যাই হোক, এই যেই চ্যানেল খোলা আছে আমরা গেলাম। আমি অত্যন্ত আনন্দিত এবং সন্তুষ্ট। আমি সবাইকে ধন্যবাদ জানাই আমার পরিবারের পক্ষ থেকে, যারা ইলিয়াস এবং আকাশ তাদের ময়ূরপঙ্খীতে আমাদেরকে ভ্রমণ করানোর জন্য, তাদের প্রতি আমি আমার অভিনন্দন, কৃতজ্ঞতা জানাই। আমি মনে করি এই সেক্টরে, এই পর্যটন সেক্টরে আরও বেশি ডেভেলপ করা যায়। আমি আজকে বলবো যে আমরা বিদেশে বহু জায়গায় আমি ট্রাভেল করেছি। আমি ভিয়েতনামের একটা এলাকায়, এটাকে বলে হ্যালং বে, সেখানেও আমি দেখছি যে এই যে সে নদীতে বোটের যেই ব্যবস্থা, সেটা আমাদের যদিও এরকম অত উন্নত ব্যবস্থা এখনো হয় নাই, তবুও আমি মনে করি যারা আজকের আয়োজক ইলিয়াস এবং আকাশ, তাদের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি। এবং এই সঙ্গে আমি তাদেরকে বলতে চাই যে তোমরা এই সেক্টরে যদি একটু মনোযোগ দাও, ভালো বোটের ব্যবস্থা করো, রাত্রি যাপনের ব্যবস্থা করো, তাইলে আমার মনে হয় যে এইখানে আমাদের এই পর্যটন কেন্দ্র অনেক বিদেশি পর্যটকরা আসতে পারে, তারা নিরাপদে রাত্র যাপন করতে পারে। আমি ভিয়েতনামে দেখছি যে আমরা নিরাপদে রাত্রি যাপন করেছি, সেটা নৌকার মধ্যে, ইঞ্জিন বোট, অত্যন্ত সুন্দর। আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাইতে পারি নাই। আশা করি আমরা অচিরেই, অদূর ভবিষ্যতে আমরা সেটা, তোমরা যারা আছো ইয়াংম্যান, তাদের দ্বারা সেটা সম্ভব। অনেক ধন্যবাদ। আরেকটি বিষয় একটু ছোট করে জানতে চাই, আপনি আপনার কাজের প্রয়োজনে ব্যক্তিগত জীবনে পৃথিবীর বহু দেশ ভ্রমণ করেছেন। তো পৃথিবীর বহু দেশে আপনি পর্যটন শিল্প খুব কাছ থেকে দেখেছেন এবং উপভোগ করেছেন। আজকে এই ভাগ্যকুল মাওয়া পয়েন্টে যে পদ্মা কেন্দ্রিক পর্যটন ব্যবস্থা গড়ে উঠছে, নৌ পর্যটন ব্যবস্থা, তো এখানে আপনি ঠিক কেমন সম্ভাবনা দেখতে পান? আমি অত্যন্ত আশাবাদী। আমি অনেক উজ্জ্বল সম্ভাবনা দেখতে পাচ্ছি যে আমাদের মতো পদ্মার, যেই পদ্মা আমি এখান থেকে 1958 সালে আগে পাকিস্তান আমলে যেই পদ্মা দেখছি, যেই পদ্মা এক পার থেকে আরেক প্রান্ত ফরিদপুর, এটা দেখা যাইত না। এখন পদ্মা ভরাট হয়ে গেছে, প্রায়শই এর চর, বিশাল বিশাল চর দেখেছে, এবং পদ্মা সেই আগের পদ্মার মতন নাই। কিন্তু এখন পদ্মা অনেক শান্ত, পর্যটন শিল্প অনেক বিদেশের মতো এটা করে। থাইল্যান্ডে আমরা ভ্রমণ করছি, ভিয়েতনামে ভ্রমণ করছি, সিঙ্গাপুরে দেখছি, কিন্তু এখন অত্যন্ত আমাদের দেশে
আমি এটার ভবিষ্যৎ যদি আমাদের তরুণ সমাজ তোমাদের মতো এগিয়ে আসে, তাইলে এইটা আরও ওদের থেকে আমাদের এখানে আমি মনে করতেছি আরও বেশি ভালো হবে বলে আমি আশাবাদী। যেহেতু বললেন, তো একটি সময় ছিল যখন ঢাকা থেকে নদী কেন্দ্রিক যোগাযোগ ছিল, গ্রামের বাড়ি অথবা বিক্রমপুর কেন্দ্রিক, তখন আপনি এই পদ্মা নদী ভ্রমণ করে যখন বাড়িতে আসতেন সেদিনের অনুভূতি আর আজকে পদ্মা ভ্রমণের অনুভূতি দুইটা একটু জানতে চাই। সেদিন আমি 1958 সালের দিকে চলে যাই। 1958 সালে আমি ভাগ্যকুল হরেন্দ্রলাল উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন পাশ করে ঢাকায় জওয়ান কলেজে ভর্তি হই। তো তখন আমার মা বাবা গ্রামে থাকতেন। আমি মাঝে মধ্যে ছুটিতে আমরা ঢাকার থেকে ভিক্টোরিয়া পার্ক, একটা এলাকা ঢাকার খুব পুরানো, যেটা বাহাদুর শাহ পার্ক হয়েছে, সেখান থেকে আমরা মুরিটির একটা বাস ছিল, সেই বাসের থেকে আমরা নারায়ণগঞ্জে আসতাম। নারায়ণগঞ্জ থেকে তখন স্টিমার সার্ভিস ছিল। প্রথম স্টিমার সার্ভিস ছিল IDN-RSN কোম্পানি, ব্রিটিশ কোম্পানি। সেটা আমরা বেলা 3টায় রওনা দিতাম মানুষ থেকে, মুন্সিগঞ্জ, 60 নল, চাঁদপুর, কারপাছা হইয়া ভাগ্যকুল স্টেশনে রাত্র 11টায় আমরা অবতরণ করতাম। সেখান থেকে আমরা তখন কোনো ইলেকট্রিসিটি ছিল না, রাস্তাঘাটের উন্নতি ছিল না, কুপি বা হেরিকেন দিয়ে আমাদের চলাচল করতে হইতো। যাই হোক, সেইভাবেই আমরা যাতায়াত করতাম। পরবর্তীতে যখন লঞ্চের প্রচলন হইল, তখনও আমরা 7-8 ঘন্টা লেগে যেত আমাদের ঢাকার থেকে আমাদের ভাগ্যকুল কামারগা আসতে 7-8 ঘন্টা সময় লাগে। তখন পদ্মার উত্তাল এত ঢেউ ছিল যে আমি পরপর 2বার লঞ্চ উল্টা যাই আমরা পড়ে গেছি নদীতে। তখন আমার বয়স, আমার খুব ছিল, তারুণ্য ছিল। তখন আমি আবার সাঁতরে উঠতে পারছি, বহু বছর আগের কথা। সেই ঢেউ, সেই এখন পদ্মা অনেক শান্ত, এখন পদ্মার সেই পুরানো সেই আমেজ আর নাই। তো যাই হোক, তবুও বলবো যেটুকু আছে এর মধ্যেই আমাদের এই পর্যটন শিল্প প্রসার হইতে পারে, আমি আশাবাদী। অসংখ্য ধন্যবাদ। আর আজকে আপনার এই ময়ূরপঙ্খী জলবিন্দু এবং সাম্পান আর ম্যালো ট্যুর ট্রাভেলসের যৌথ ব্যবস্থাপনায় ময়ূরপঙ্খীতে যে ট্যুরটি আপনি করলেন, সেই ট্যুরের যাবতীয় ব্যবস্থাপনা, খাবার থেকে শুরু করে সবকিছু আপনার কাছে কেমন লেগেছে? অত্যন্ত চমৎকার প্রশ্ন আমার ভাই ইলিয়াস, ছোট ভাই, উত্থাপন করেছে। অত্যন্ত আমি খুশি, আনন্দিত যে সকালবেলা তাদের যেই আপ্যায়ন ব্যবস্থা দেখেছি, দুপুরে ঘোলের ব্যবস্থা এবং মধ্যাহ্ন ভোজন অত্যন্ত চমৎকার। ইলিশ মাছের ভাজা, বেগুন ভাজা, চিংড়ি মাছের এটা কি বলে, দোলনা না, দোপিয়া দিও, তারপরে ইলিশ মাছ অত্যন্ত চমকপ্রদ ছিল। সঙ্গে কোল্ড ড্রিঙ্ক ছিল। তো যাই হোক, আমি এবং আমার পরিবার, এখানে আমার মেহমানও আছে, আমার ভাইরা আছে, শালিরা আছে, আমার মেয়ে আছে, মেয়ের জামাই আছে, মেয়ের জামাই সাক্ষাৎকারও তোমরা নিয়েছ। তো যাই হোক, আমি জীবনে আমি বিক্রমপুর সমিতির সহসভাপতি ছিলাম, বিক্রমপুর ফাউন্ডেশনের বোর্ড অফ গভর্নর্সের মেম্বার, লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনালের আমি ডেপুটি গভর্নর ছিলাম। এখন আমার জীবন সায়নে এসে আমি মাঝে মাঝে আসি, বাড়িতে আসতে ভালো লাগে আমার। তোমাদের সঙ্গ পাইলে হয়তো আরও কিছু সময় আমি বেঁচে থাকতে পারবো। তো যাই হোক, আমি সবাইকে দোয়া করি যাতে তোমরা ভবিষ্যতে আরও সুন্দর করতে পারো, আমি সে কামনা করি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আপনার সুদীর্ঘ জীবন কামনা করি। তোমাদেরকে অনেক ধন্যবাদ আজকের এই আয়োজন করার জন্য। কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।